রোদটা বেশ ঝাঁকে পড়ছিল দুপুরবেলা। স্কুল থেকে ফিরে ক্লান্ত শরীরে টিফিনটা সেরে মামার বাড়ি হয়ে ফিরছিলাম। মামা তখন খাচ্ছেন, আমি বারান্দার এক কোণে বসে আছি। হঠাৎ চোখ পড়ল পাশের ভাড়াটিয়ের দিকে। মঞ্জু কাকিমা স্নান সেরে ভেজা শাড়ি জড়ানো গায়ে নিজের ঘরের দিকে যাচ্ছেন। মঞ্জু কাকিমা মামাদের বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামী সপ্তাহে একদিন মাত্র আসেন। কাজের চাপে সম্পর্কটা যেন সময়ের সঙ্গে শুষ্ক হয়ে গেছে। মঞ্জু কাকিমা বয়স হবে ৩৫-৩৬-এর মতো, কিন্তু তার শরীরী ভঙ্গিমা চলাফেরায় ছিল এক অদ্ভুত সম্মোহন। ভেজা শাড়িটা গায়ে লেপ্টে আছে, যেন শরীরটা নিজেই গল্প বলছে। ভেতরে কিছু নেই, শুধু নারী শরীরের এক অনাবৃত অথচ আবরণে থাকা ইঙ্গিত। আমি চুপচাপ দেখছিলাম। একবার আমাদের চোখাচোখি হলো। কাকিমার চোখে লজ্জা ছিল না, ছিল এক অজানা গভীরতা, যেন কিছু বলতে চান অথচ ভাষা হারিয়ে ফেলেছেন। তার মুখে এক অদ্ভুত হাসি খেলে গেল, যা স্পষ্টত রাগ নয়, বরং এক চাপা কৌতুক। সেই মুহূর্তে মনে পড়ে গেল কয়েকদিন আগের এক ঘটনা। জানালার সামনে দাঁড়িয়ে আমি যখন অসাবধানতায় নিজেকে মেলে দিচ্ছিলাম, তখনই দেখি কাকিমা দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আমি লজ্জা পেয়ে সরে গিয়েছিলাম, কিন্তু কাকিমার মুখে তখনও একই হাসি। সেদিন হয়তো কিছু শুরু হয়েছিল, নির্বাক অথচ দগদগে। পরদিন শনিবার, স্কুল ছিল না। অলস দুপুরে মামার বাড়ি চলে গেলাম। জানি দুপুরবেলায় কেউ তেমন থাকে না বাড়িতে, শুধু মঞ্জু কাকিমা। অপেক্ষা করতে করতে মনটা কেমন যেন অস্থির লাগছিল। কাকিমার কথা ভাবতে ভাবতে বারান্দার চেয়ারে আধশোয়া হয়ে পড়েছিলাম। হঠাৎ হালকা পায়ের শব্দ পেলাম। চোখ মেলতেই দেখি কাকিমা স্নান শেষে ভেজা শাড়ি গায়ে জড়ানো ঘরে ফিরছেন। আজ তার পরনের কাপড় যেন আলো পাতলা। ভেজা কাপড়ে শরীরের রেখাগুলো স্পষ্ট, মাথায় ভেজা চুল, চোখে একরকম প্রশান্ত ক্লান্তি। কাকিমা হঠাৎ থেমে আমার দিকে তাকালেন, চোখে একরকম মমতা মেশানো হাসি। তুই আবার এলি? আমি, হ্যাঁ কাকিমা, দুপুরে একটু ঠান্ডা লাগে এইখানে। তিনি হাসলেন, খুব মৃদু। তারপর একটুখানি চুপ করে বললেন, একটা অনুরোধ করব? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ কাকিমা, বলুন না। তিনি ঘরের ভেতর ডাকলেন, এসো তো একটু, ব্লাউজের হুকটা লাগিয়ে দে, ভিজে গেছে সব, একা পারছি না। একটা কাঁপুনি বয়ে গেল শরীরে। ঘরের মধ্যে ঢুকতেই দেখি শাড়ি একদিকে সরানো, ব্লাউজ অর্ধেক পরা, আর তিনি পিছন ফিরে দাঁড়িয়ে। ভেজা শরীর থেকে জল ঝরছে। আমি ধীরে ধীরে হুক লাগিয়ে দিতে দিতে অনুভব করছিলাম, এই মুহূর্তের মধ্যে লুকিয়ে আছে অনেক কথা, অনেক আকাঙ্ক্ষা। কোনো শব্দ নেই, কিন্তু দমবন্ধ করা এক ধরনের নীরব চুম্বন যেন বাতাসে ভাসছে। হুক লাগানোর পর তিনি ধীরে ঘুরে দাঁড়ালেন, এক চোখে তাকিয়ে হেসে বললেন, তুই তো বেশ পাকা হয়ে গেছিস রে, ব্লাউজের হুক লাগাতে জানিস? আমি একটু হেসে বলি, এখন তো প্র্যাকটিস হয়ে যাচ্ছে কাকিমা। তিনি একটু মুচকি হেসে বললেন, প্র্যাকটিস করতে চাইলে মাঝে মাঝে চলে আসিস। আমার খুব দরকার হয়। আমি চুপ করে রইলাম। কিছু একটা যেন গলার কাছে এসে আটকে গেল। তখনই কাকিমা সামনে থেকে আমার দিকে এগিয়ে এসে হালকা করে হাত রাখলেন আমার কাঁধে। তুই কি জানিস রে, বয়সটা যখন এমন হয়, তখন মন চায় একটু যত্ন, একটু স্পর্শ, একটু বোঝাপড়া। কিন্তু সব কিছু পাওয়া যায় না। হয়তো সময় মেলে না, হয়তো সাহস। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার মুখের দিকে। তিনি চোখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে বললেন, তুই যদি কিছু না বলিস, তবে মাঝে মাঝে আসিস। শুধু গল্প করবি, পাশে বসবি, আমি হয়তো একটু হাঁটব, হয়তো তোর চা করে দেব। তুই থাকলে ভালো লাগে। আমি কিছু বলি না, শুধু মাথা নাড়াই। এই নীরবতা বলছে, আজ থেকে কিছুর শুরু। সেদিন দুপুরের পরে এক ধরনের অদ্ভুত টান অনুভব করছিলাম। কাকিমার মুখের সেই নরম হাসি, চোখের গভীরে লুকানো শূন্যতা আর অচেনা মায়ার ছায়া মন থেকে যাচ্ছিল না। আমি ঠিক করেই ফেলি, আজ বিকেলে আবার যাব। না, কোনো কারণ নেই, তবু একটা না বলা তাগিদ যেন টেনে নিয়ে চলেছে আমাকে। বিকেল 4টের দিকে মামাবাড়ি পৌঁছে যাই। গেট খুলতেই দেখি কাকিমা বাগানে পানি দিচ্ছেন। পরনে হালকা রঙের একটা সালোয়ার কামিজ, মাথায় ক্লিপে আটকানো ভেজা চুলগুলো একটু উস্কো খুস্কো। চোখে ক্লান্তির ছায়া থাকলেও মুখে একরকম প্রশান্তি। আমাকে দেখে তিনি হাসলেন, তুই আবার? এই তো দুপুরেই তোকে দেখলাম। আমি হেসে বললাম, আপনার হাতে চা খাওয়ার ইচ্ছেটা রয়ে গিয়েছিল, তাই ভাবলাম বিকেলে একটু এসে চা খেয়ে যাই। তিনি একটু হেসে বললেন, তাহলে চা না খাইয়ে ছাড়ব না।
ঘরে ঢুকে বসতেই বুঝলাম কাকিমা আজ একটু অন্যরকম। তার চলাফেরায় এক ধরনের স্বাচ্ছন্দ্য। আমার সামনে আর আগের মতো কুণ্ঠা নেই, যেন আমায় আপন করে নিয়েছেন। চা এনে টেবিলে রাখলেন, কাপটা এগিয়ে দিয়ে হঠাৎ বললেন, এই যে তুই মাঝে মাঝে আসিস, খারাপ লাগে না তো? আমি একটু চমকে উঠলাম। বললাম, না তো, বরং ভালো লাগে। আপনি তো ভালো কথা বলেন, আর এমনিতে তো কেউ বাড়িতে থাকে না। তিনি হালকা হেসে বললেন, কখনো কখনো মনের কিছু কথা বলার মতো কাউকে দরকার হয়। তুই থাকলে একটা নির্ভরতা পাই, জানিস? আমি চুপ করে থাকলাম, শুধু মাথা নিচু করে চায়ে চুমুক দিলাম। জানি কাকিমা কিছু একটা বোঝাতে চাইছেন। কিছুক্ষণ চুপ থাকার পর কাকিমা নিজেই বললেন, তোর কাকু বাইরে থাকে, প্রায় 3 সপ্তাহে একবার আসে। সংসারটা যেন একা চলতে চলতে একঘেয়ে হয়ে গেছে। কেয়ার বলে কেউ নেই। শরীর তো দূরের কথা, মনের দিক থেকেও আমি একা। আমি একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। একটা পরিণত বয়সের নারী, যার রূপের প্রাকৃতিক উজ্জ্বলতা এখনও অমলিন। সেই মানুষটার কথা শুনে বুকের ভেতর কোথাও যেন কেঁপে উঠল। তিনি আবার বললেন, তুই তো বড় হচ্ছিস, বুঝিস অনেক কিছু। তুই আমার কথাগুলো শুনে নিলেও অনেক শান্তি পাই। তোর চোখে কোনো বিচার নেই, শুধু শ্রোতা হয়ে থাকিস। আজকাল এমন লোক খুব কম পাওয়া যায়। আমি বললাম, আমি শুনব কাকিমা। আপনি চাইলে আমি প্রতিদিন এসে একটু গল্প করে যাব। আপনি যদি একটু হেসে ওঠেন, সেটাই তো আমার পুরস্কার। তিনি তাকিয়ে থাকলেন আমার দিকে। সেই চেনা মুচকি হাসিটা আবার ফুটে উঠল মুখে। তুই এমনভাবে বলিস যে মনটা হালকা হয়ে যায় রে। তোর বয়সটা এমন যেখানে নতুন কিছু অনুভব জন্ম নেয়, আর আমার বয়সটা এমন যেখানে পুরনো অভাবগুলো নতুনভাবে জানান দেয়। আমি একটু সাহস করে বললাম, আপনি চাইলে আমার সাথে ভাগ করে নিতে পারেন আপনার পুরনো অভাবগুলো। আমি মন দিয়ে শুনব। কাকিমা চোখ নামিয়ে ফেললেন। তারপর একটু নরম গলায় বললেন, শুধু শুনলেই হবে না রে, সময়ের সাথে পাশে থাকাও দরকার। আমি বললাম, আমি তো আছি কাকিমা, আপনি পাশে থাকতে বললে আমি থাকব। চা শেষ হলো, আলো একটু কমে এসেছে ঘরে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার হয়ে গেল কিছুটা। সেই অন্ধকারে দুজনে কিছুক্ষণ চুপচাপ। বাতাসে যেন শুধু নিঃশ্বাসের শব্দ ভাসছে। কোথাও কোনো স্পর্শ নেই, কিন্তু অনুভব, প্রতিটি মুহূর্ত। হঠাৎ কাকিমা বললেন, আলোর প্রয়োজন হয় সব সময়, অন্ধকারেও তো কিছু কিছু সম্পর্ক গড়ে ওঠে। আমি চুপ করে রইলাম, মাথা নিচু করে শুধু একবার বললাম, হ্যাঁ, মাঝে মাঝে অন্ধকারে চোখের সামনে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার পর ঘরের নরম অন্ধকারে আমি আর কাকিমা পাশাপাশি বসে আছি। বাইরের গাছপালার পাতায় পাতায় হাওয়া লাগছে, জানলার কাছে দুলে উঠছে ছায়া। কাকিমার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট। আর সেই নিঃশ্বাসের মধ্যে কোথাও যেন এক অদ্ভুত আকুতি, এক ধরনের অপেক্ষা। আমি ধীরে ধীরে বললাম, আপনি কিছু বলছেন না কাকিমা, কিন্তু মনে হচ্ছে আপনি অনেক কিছু বলতে চাইছেন। কাকিমা হঠাৎ একটু হাসলেন। সব কথা মুখে বলা যায় না রে, কিছু কথা থাকে যেগুলো শুধু অনুভব করা যায়। আমি এবার সোজা হয়ে বসে বলি, আমি বুঝতে পারি কাকিমা, আপনার নিঃশব্দতাও কথা বলে আমার সাথে। আমি শুনি। তার চোখ যেন এক মুহূর্তের জন্য আমার দিকেই তাকিয়ে রইল। তারপর এক টানে বললেন, তুই তো অনেক বড় হয়ে গেছিস এখন। তোকে দেখে বোঝা যায় না তুই সেই ছোট্ট ছেলেটা যে বর্ষার দিনে বারান্দায় দাঁড়িয়ে পাকা আম খেত। আজ তোর চোখে কিছু একটা আছে যেটা আমাকে চিনিয়ে দেয় আমার মধ্যেকার অনেক কিছুই আর চাপা নেই। আমি এক মুহূর্ত চুপ করে রইলাম, তারপর বললাম, আমি তো একই আছি কাকিমা, শুধু বুঝতে শিখেছি আপনাকে, আপনার একাকিত্বকে। ঘরের হালকা অন্ধকারে কাকিমা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, জানিস, কেউ আমার কাঁধে মাথা রেখে কখনো বলেনি আমি আছি। তোর কথাগুলো শুনে মনে হয় জীবনে হয়তো দেরিতে হলেও কেউ একজন এসে বলছে এই কথাটা। আমি আস্তে করে তার দিকে হাত বাড়ালাম, খুবই ধীরে, খুবই সতর্কভাবে। কোনো তাড়াহুড়ো নয়, শুধু একটা নীরব সাহচর্য প্রতিষ্ঠা করার ইচ্ছে। হাতটা টেবিলের উপর তার হাতের কাছে গিয়ে থেমে গেল। কাকিমা নিজেই নিজের হাতটা বাড়িয়ে আমার হাতের উপর রাখলেন। সেই স্পর্শে কোনো কামনা ছিল না,
ছিল শুধু দুটো একাকী আত্মার নীরব আলিঙ্গন। তারপর হঠাৎ বললেন, তুই কি জানিস আমি এখন সবচেয়ে বেশি কিসে ভয় পাই? আমি ধীরে মাথা নাড়ালাম। না কাকিমা। তিনি বললেন, ভয় পাই এই অনুভবটা হারিয়ে ফেলব বলে। ভয় পাই আবার যদি তুই না আসিস। আমি বললাম, আমি প্রতিদিন আসব কাকিমা। যতদিন আপনি ঘরে থাকবেন আমি এই চেয়ারেই বসব। আপনি শুধু বলবেন, চা করব, আর আমি বলবো, হ্যাঁ। এটুকু সম্পর্কেই অনেক কিছু গড়ে ওঠে, তাই না? তিনি মাথা ঝুঁকিয়ে সম্মতি দিলেন। সন্ধ্যের বাতাসে একটা নরম শীতলতা নেমেছে। হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো। ঘরের আলো জ্বলে উঠল। কিন্তু আমাদের মধ্যে যে আলো জ্বলে উঠেছে সেটাই বিদ্যুতের আলো নয়। তিনি যেটা ছিল একটানা অনেক দিনের নিঃসঙ্গতার মাঝে জন্ম নেওয়া বিশ্বাসের আলো। কাকিমা উঠে বাড়ালেন। আমি লক্ষ্য করলাম তার চোখের কোণে এক ফোঁটা জল জমেছে, কিন্তু মুখে এক টুকরো শান্ত হাসি। চল, তোকে একটু মিষ্টি খাওয়াই। আজ খুব মিষ্টি লাগছে মনটা। সন্ধ্যের পর আমি আবার কাকিমার বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। জানালাটা ছিল অর্ধেক খোলা। তার ভেতর দিয়ে দেখা যাচ্ছিল ঘরের আলো, একটা নরম হলুদ আলো, যেন রাতের স্তব্ধতাকে জেগে রাখছে। ভেতরে টোকা দিতে যাব, তার আগেই কাকিমার কণ্ঠ ভেসে এলো। তুই? তোর তো আজ আসার কথা ছিল না। আমি হেসে বললাম, তবে গিয়া চলে যাই কাকিমা? ভেতর থেকে আবার সেই কণ্ঠ, না রে, তুই এসেছিস মানে আজ সন্ধ্যাটা একটু বেশি শান্ত হবে। দরজা খুলতেই কাকিমাকে দেখলাম একটা হালকা গোলাপি শাড়ি পরে আছেন, যার ভাঁজগুলো বেশ যত্ন করে কাঁধে তোলা। হাতে একটা চায়ের কাপ, মুখে মৃদু হাসি, চোখে একটু ক্লান্তি আর গভীর আত্মবিশ্বাস। তাকে এমনভাবে সাজতে দেখেছি কি কখনো? মনে পড়ে না। চা করব? কাকিমা জিজ্ঞাসা করলেন। আমি মাথা নেড়ে বললাম, একটা কাপ তোমার পাশে বসেই খেতে চাই। ঘরের মাঝখানে বসা, জানালার বাইরে গাছের পাতা দুলছে। আমি আর কাকিমা পাশাপাশি চা খাচ্ছি। অদ্ভুত এক নীরবতা, যেখানে শব্দের দরকার হয় না। শুধু দুটো মন একসাথে নিঃশ্বাস নিচ্ছে, এতেই অনেক কিছু বলা হয়ে যায়। চা খেতে খেতে কাকিমা বললেন, তুই আমার সঙ্গে সময় কাটাতে ভালোবাসিস, না শুধু আমাকে দেখতেই আসিস? আমি অবাক হয়ে বললাম, আপনি নিজেই তো সময় হয়ে উঠেছেন আমার জন্য কাকিমা। তিনি হেসে ফেললেন। হেসে বললেন, কিছু কিছু অনুভব আছে যেগুলো শুধু ছুঁয়ে যায়, কিন্তু বলে না কিছু। যেমন তোর চায়ের কাপ ধরা হাতটা, সেটা বুঝিয়ে দেয় অনেক কিছু। আমি এবার একটু এগিয়ে বললাম, আপনি যদি কিছু বলতে না পারেন তাহলে আমি কি একটু শুনিয়ে দিতে পারি? আপনাকে ছুঁয়ে না গিয়েও যে আপনার গল্পটা বুঝি, সেটুকু বলতে পারি? কাকিমা এবার আর চমকালেন না, বরং ধীরে ধীরে বললেন, তুই বল, আমি শুনব, কারণ এই প্রথম কেউ আমাকে বোঝার চেষ্টা করছে। আমি বললাম, আপনি একজন নারী, শুধু রান্নাঘরের জন্য তৈরি নন, শুধু সংসারের ছায়ায় মলিন হওয়ার জন্য নন। আপনি যে হাসেন, সেটা শুধু সৌজন্য নয়, সেটা এক ধরনের অভিমান ঢাকা দিয়ে রাখার চেষ্টা। আর আপনার চোখ, ওখানে দিনরাতের হিসেব নয়, ওখানে জমে থাকা অপেক্ষার কুয়াশা। কাকিমা স্তব্ধ হয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ধীরে নিজের গালের কাছে চুল সরিয়ে কানের দুলটা ছুঁয়ে বললেন, আজ এত বছর পর কেউ আমাকে আমার মতো করে দেখল। আজকাল আয়নাও আর ঠিক করে কিছু দেখাতে চায় না। আমি বললাম, আমার চোখ আপনাকে ভুলবে না কাকিমা, কারণ আপনি শুধু একজন ভাড়াটিয়া বা আত্মীয় নন, আপনি আমার জীবনের এক অনুচ্চারিত অধ্যায়। কাকিমা আবার আমার দিকে হাত বাড়িয়ে বললেন, তুই পাশে থাকিস, ভালোবাসা তো পাওয়া হলো না, অন্তত ভালোবাসার মতো একটা উপস্থিতি যদি পাই, সেটাই অনেক। ঘরটা নীরব হয়ে এলো আবার। আমি চায়ের কাপটা রেখে কাকিমার হাতটা ধরে রাখি। সে হাতটায় যেন একটা পুরনো দিনের কম্পন আর এখনকার দিনের এক ধরনের কৃতজ্ঞতা। এই সন্ধ্যায় কোনো উচ্চস্বরে কথা ছিল না, কোনো উত্তেজনার ঢেউ ছিল না, কিন্তু ছিল এক ধরনের অশ্রুত স্পর্শহীন ঘনিষ্ঠতা, যা কেবল অনুভবেই প্রকাশ পায়। সেই সন্ধ্যের পর থেকে কাকিমার সঙ্গে আমার সম্পর্কের এক অদ্ভুত রূপ নিতে শুরু করল। না, সেটা কখনো কোনো কল্পনার অতিরিক্ত উত্তেজনার ছিল না, ছিল গভীর আবেগে গাথা একরকম নির্ভরতা আর অনুভবের শব্দহীন ছায়াপথ।
প্রতিদিন দুপুরে স্কুল থেকে ফিরে আমি একটু সময় করে যেতাম মামা বাড়ি। সেই বাড়ির বারান্দাটা যেন আমার আর কাকিমার নিজের হয়ে উঠেছিল। কখনো আমরা পাশাপাশি বসে থাকতাম, কখনো গল্প করতাম। মাঝে মাঝে কাকিমা এক কাপ চা করে দিতেন, আর আমি খেয়াল করতাম তার শাড়ির ভাঁজো জমে থাকা ক্লান্তির রেখাগুলো। একদিন হঠাৎ কাকিমা বললেন, জানিস, তোকে দেখে কখনো কখনো নিজের 18 বছরের আমিকে মনে পড়ে যায়। তখন আমি ছিলাম স্বপ্ন দেখতে শেখা এক মেয়ে। কিন্তু তারপর সময়, সংসার, দায়িত্ব সব কিছু গিলে ফেলল। আমি আস্তে করে তার পাশে গিয়ে বসে বললাম, আপনি এখনও স্বপ্ন দেখতে পারেন কাকিমা, আপনার চোখে এখনও আলো আছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুই এই কথাগুলো না বললে আমি হয়তো নিজেকেই হারিয়ে ফেলতাম। সেদিন সন্ধ্যায় কাকিমা হঠাৎই বললেন, আজ তুই একটু দেরি করে যাস, একটা বিশেষ দিন আজ আমার জীবনে, আমার নিজের মতো করে কাটাতে চাই। আমি জানতাম কি বলতে চাইছেন তিনি। আমি চুপ করে বসে থাকলাম। সেই রাতে আমরা একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরলাম যেমন দুটো নদী শান্তভাবে একসঙ্গে মিলছে, শব্দহীন কিন্তু গভীর। কোনো আবেগ ছলনার ছিল না, ছিল শুধু বোঝাপড়া, ছেয়ে থাকা নীরব ভালোবাসা। আমার ঠোঁট ছুঁয়ে গেল কাকিমার কপালে। তিনি বললেন, তুই হয়তো জানিস না, কিন্তু এইটুকু ভালোবাসাই একটা নারীর জীবনের অনেকটা পূর্ণতা এনে দেয়। যে ভালোবাসা শরীরের নয়, মন আর আত্মার। সময় এগিয়ে গেল। আমি কলেজে ভর্তি হয়ে গেলাম। মামাবাড়ি যাওয়া কমে গেল। তবে কাকিমার সঙ্গে আমার সম্পর্ক বদলায়নি। ফোনে কথা হতো, ঈদের দিন দেখা হতো, কিংবা কোনো বিশেষ দিনে চুপি চুপি কাকিমা একটা কাগজে ছোট্ট বার্তা পাঠিয়ে দিতেন, ভালো থেকো, কারণ তোর ভালো থাকাই আবার শান্তি। অনেক বছর পর একদিন হঠাৎ জানতে পারি কাকিমা গ্রামের বাড়ি চলে গেছেন। আমি ছুটে গেলাম। দেখা করতেই দেখি আগের সেই সাজগোজ নেই, চোখে চশমা, চুলে সাদার আভাস, কিন্তু মুখে সেই পুরনো মায়াবী হাসিটা ঠিকই আছে। তিনি আমার কপালে হাত রেখে বললেন, তুই আমার জীবনের এমন একটা অধ্যায় যা হয়তো কখনো লেখা হবে না কোথাও, কিন্তু বুকের গভীরে গেঁথে থাকবে চিরকাল। এই গল্প শুধুই এক প্রাপ্তবয়স্ক অনুভবের নয়, এটি একজন নারীর অতৃপ্ততা, সমাজে হারিয়ে যাওয়া তার ইচ্ছা আর আত্মপরিচয় খোঁজার গল্প। কাকিমা আমাদের সেই সব নারীর প্রতিচ্ছবি যাদের জীবনে ভালোবাসা এসেছে দায়িত্বের ছদ্মবেশে, কিন্তু স্নেহ বা বোঝাপড়ার ছোঁয়া কখনো পায়নি। একটি সমাজ তখনই মানবিক হয় যখন নারীকে শুধু দায়িত্বের প্রতীক নয়, এক পরিপূর্ণ মানুষ হিসেবে দেখতে শেখে, যেখানে তার চাওয়া, ভালোবাসা, ইচ্ছা সব কিছুই সম্মানের সাথে গুরুত্ব পায়। তো বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।